আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে ঋণের বোঝা কত টাকা? আমি বলে দিচ্ছি। কালের কণ্ঠ ৫ এপ্রিল ২০২৩। ১.৫ লক্ষ টাকা ঋণের বোঝা প্রতি মানুষের। এখন এই ঋণের বোঝা আমার আপনার একার না। পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঋণের বোঝা প্রত্যেকটা মানুষের ১,৫০,০০০ টাকা করে। ঋণের বোঝাই যদি এত হয় তাহলে সুদের হার কত টাকা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন একটা যুগ আসবে যেই যুগে কেউ ঋণ খাওয়া ছাড়া বেঁচে থাকতে পারবে না। যদি কেউ ঋণ নাও খায় তাও ঋণের ধুলোবালি তাকে স্পর্শ করবে। তাহলে কি আমরা সেই যুগে বসবাস করছি যে যুগের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে বলে গেছেন? মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $৫,৭০০ কোটি বা পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন ১,৫০,০০০ টাকা। ৩ বছর আগে বাংলাদেশের মাথাপিছু ঋণ ছিল আমি যদি বলি এই সুদ ভিত্তিক অর্থনীতি আমি আপনি সবাই মিলে চালাচ্ছি, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস করুন আর নাই করুন, আমরা সবাই এই ব্যাংক লাইনে ট্যাক্স করে আছি। আমরা বিভিন্ন ব্যাংকের কাছে যেয়ে আমরা ব্যাংকের কাছ থেকে টাকা লোন নিচ্ছি, বিভিন্ন মোবাইল ফোন আমরা ব্যাংকে ঋণ নিচ্ছি এবং তার মাধ্যমে হচ্ছে সুদ। এবং এই সুদে আমরা সবাই জর্জরিত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি। আজকের ভিডিও তথ্য, উপাত্ত, ইনসাইট আপনাকে এমন কিছু জানিয়ে দিবে যেটা আপনাকে হতভম্ব করে দিতে বাধ্য। মানুষ বেঁচে থাকার জন্য তার ৫টি মৌলিক চাহিদা পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ না। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই ৫টি মেইন নেসেসারি গুলো করার মাধ্যমেও বাংলাদেশের ৪ ভাগের ১ ভাগ মানুষ ঋণ নিয়ে এই সব চাহিদা পূরণ করছে। অতিষ্ঠ দেশের ৪ কোটি মানুষ খাবার কিনছে ঋণ করে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে। তাহলে একবার ভাবুন আমরা কোন জায়গায় এসে পৌঁছে গেছি? আমাদের দেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে গিয়েই তারা ঋণগ্রস্ত হতে হচ্ছে। তাহলে একবার ভাবুন আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? আসলে এত ঋণ নেওয়ার আসলে কারণটা কোথায়? যেখানে আমাদের রাষ্ট্রের ১৮ কোটি মানুষের ভিতরে ৪ কোটি মানুষ আমরা ঋণগ্রস্ত হয়ে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো আমরা মেটাচ্ছি। যেগুলো হলো মৌলিক চাহিদা। আমাদের দেশের সরকারের আসলে এতটা ঋণ হবার কারণটা কি? সরকার কখন বাহিরের দেশ থেকে ঋণ নেয়? সরকার তখনই ঋণ নেয় যখন বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্প করতে গিয়ে কোনো ব্যর্থ হয় বাংলাদেশের অর্থায়নের মাধ্যমে। দেখে যে বাংলাদেশের টাকা দিয়ে এটা পূরণ হচ্ছে না। তখন সরকার বিদেশি কাছ থেকে তারা অর্থায়ন ঋণ নেয় এবং এই ঋণ সময়মতো পূরণ না করতে গিয়ে এবং বিভিন্ন সুদের সম্মুখীন হতে হচ্ছে। যেটা আমাদের বাংলাদেশে আগে ঋণের হার ধরতে গেলে ৳৫,০০০, ৳৭,০০০, যেটা বাড়তে বাড়তে বর্তমানে ৳১,৫০,০০০ মাথাপিছু ঋণে পরিণত হয়েছে। আচ্ছা, মাথাপিছু ঋণ যদি ৳১,৫০,০০০ হয় তাহলে সুদ কত টাকা? এবং এই সুদের হার বাড়তে বাড়তে একটা সময় কত টাকায় পরিণত হবে? এই ঋণগ্রস্ত বাংলাদেশ হবার আসলে কারণটা কোথায়? যখন বাংলাদেশের কিছু কিছু কোম্পানি আছে যারা হাজার হাজার কোটি টাকা তারা লোন নিচ্ছে এবং লোন নেবার পর একটা টাকাও তারা পূরণ না করে সম্পূর্ণ টাকাটা তারা বিদেশে পাচার করে দিচ্ছে এবং পাচার করার মধ্যে দিয়ে তারা এখনো বিদেশেই অবস্থান করে আছে এবং সরকার তাদের কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। এই যে ৪,০০০ হাজার হাজার কোটি টাকা তারা ঋণ নিচ্ছে, এই হাজার হাজার কোটি টাকা কিন্তু আমাদের বাংলাদেশেরই, যেটা অন্য দেশে এটা রূপান্তর হয়ে গেছে অন্য একটা ডলারের মাধ্যমে। আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত সুদে যুক্ত হচ্ছে। কিভাবে আমি আপনাদেরকে বলি। যখন আমরা কোনো একটা মোবাইল ফোন কিনতে যাই, যখন একজন গার্মেন্টস ওয়ার্কার তিনি শখ ১,৩০,০০০ অথবা ৪০-৫০,০০০ টাকা ফোন কিনবেন। তার বেতন হলো ১০,০০০ টাকা। তার একেবারে ৪০,০০০ টাকা জমানো কোনোভাবেই সম্ভব না। তিনি তখন একটা কিস্তির মাধ্যমে তারা ফোনটা নিয়ে থাকে। যেটার সুদ দিতে হয় ৳৫,০০০ এবং এই ৳৫,০০০ পূরণ করতে গিয়ে অনেকের খেসারত দিতে হয় এবং এই ৳৫,০০০ কিন্তু পুরোটাই নিজের ব্যক্তিগত লস প্রজেক্ট। মানুষ এটা বুঝতেই চাচ্ছে না এবং মানুষ বিলাসিতা দেখাতে গিয়ে গাড়ি, বাড়ি এবং হুন্ডা মোটরসাইকেল এগুলো কিনছে। আসলে বিলাসিতা দেখানোর জন্য এত কেনার প্রয়োজনটা কি? আমরা যদি আমাদের নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে হ্যাপি থাকি তাহলেই এনাফ। আমাদের মাথার উপরে যদি ছাদ থাকে, ছাদের নিচে যদি আমরা থাকি তাহলেই আমাদের আর কোনো প্রয়োজন নেই। কিন্তু
মানুষ প্রতিনিয়ত তাদের শখের উপরে শখ মেটানোর জন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে বড় বড় দালান কোঠা করছে এবং পরিশেষে এগুলো পূরণ করতে না পেরে তারা গলায় ফাঁস অথবা রাস্তার ভিখারি হয়ে পরিণত হচ্ছে। আপনারা যমুনা টেলিভিশন অথবা সময় টেলিভিশনে দেখে থাকবেন, একটা মহিলা 10 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, যেটা সুদে পরিণত হতে হতে 25 লাখ টাকায় পরিণত হয়েছে। ছিল সেই বাড়ি আমি ধ্বংস করে ফেলতেছি। 40 লাখ টাকার বাড়ি আমি 12-13 লাখ টাকা বিক্রি কইরা আমি তারপর ঋণ শোধ করতে পারি না। আমার এরকম করে অত্যাচার করে, তাই জন্য আমার বলে মরে গেছে। এবং যেটা দেখিয়ে তিনি ঋণ নিয়েছিল সেটা হলো তার বাড়ি, এবং তিনি সময় মতো পরিশোধ করতে না পারার কারণে তার বাড়ি পুরোটা তার ব্যাংকের আওতায় নিয়ে ফেলে এবং তিনি রাস্তার পথের ফকির হয়ে পরিণত হয়। আমাদের সবারই বোঝা উচিত, আমাদের মাত্রাতিরিক্ত কোনো কিছুই নেওয়া ঠিক না। আমরা যদি যা আছে আমরা তা নিয়ে যদি খুশি থাকতে পারি তাহলেই এনাফ। আমরা কিস্তিতে বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে ল্যান্ড কিনছি, আমরা মোবাইল ফোন কিনছি, আমরা হুন্ডা কিনছি, আমরা বিভিন্ন প্রাইভেট কার কিনছি এবং এই কেনার মধ্য দিয়েও আমরা বিভিন্ন তাদেরকে টাকা সুদে পরিণত হচ্ছে এবং সময় মতো পরিশোধ করতে না পেরে অনেক অনেক টাকা তারা জমা হচ্ছে এবং পরিশেষে তাদের গাড়ি তো চলেই যায়, তাদের শখের মোবাইল ফোন অথবা জমি তো চলেই যায় এবং তাদের আরো অনেক টাকা খেসারত দিতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.